আসসালামু আলাইকুম। এসএসসি 26 এবং 27 এমসিকিউ মাস্টার সিরিজের আরেকটি ক্লাসে তোমাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মূলত ময়মনসিংহ বোর্ডে আসা যতগুলো এমসিকিউ আছে এসএসসি 25 যেগুলো 26 শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত সবগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। আচ্ছা, প্রথমে কোথায় শব্দের বেগ সবচেয়ে বেশি? আমরা তো জানি কঠিন বস্তুতে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। আর তরলে তার থেকে কম হয় এবং বায়ুবীয়তে তার থেকে কম হয়। তার মানে এখানে সবচেয়ে কঠিন বস্তুটা আমাকে খুঁজে বের করতে হবে। বায়ু, অবভিয়াসলি এটা সবচেয়ে বায়বীয় পদার্থ। পারদ, লোহা এবং হীরা। আমরা সবাই জানি হীরার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কঠিনত্ব থাকে, মানে পদার্থটা বেশি কঠিন হয়ে থাকে। তার মানে আমাদের শব্দের বেগটা কোথায় সবচেয়ে বেশি হবে? হীরার মধ্যে শব্দের বেগটা সবচেয়ে বেশি হবে। চলো, আচ্ছা, নিচের কোনটি সঠিক? আচ্ছা, এইটা যদি আমরা একটু দেখি, এটার মধ্যে দেখো মাইনাস, যে মাইনাস চিহ্ন থেকে বের হচ্ছে। তা আমরা তো জানি মাইনাস চিহ্ন থেকে বের হয় না, মাইনাস চিহ্ন থেকে তড়িৎ বলরেখা ভেতরে প্রবেশ করে। তার মানে এই জিনিসটা হচ্ছে ভুল। তাহলে আমরা যদি তার পরেরটা দেখি, যে এখানে প্লাসের মধ্যে প্রবেশ করতেছে, দেখো আমরা কি জানি এটা হচ্ছে প্লাস, প্লাসের মধ্যে কি হয়? প্লাস থেকে সবসময় নির্গত হয় তড়িৎ বলরেখাটা। তাহলে এখান থেকে যেহেতু ইন করতেছে, তার মানে এটাও ভুল চিত্র দেওয়া আছে। এখানে দেখো, এই যে এখানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখন এই যে প্লাসের মধ্যে ইন করতেছে দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে যে ইন করতেছে আর এখান থেকে আউট হচ্ছে। আমরা তো জানি যে মাইনাস থেকে কি হয়? মাইনাসের মধ্যে ইন হয় আর প্লাস থেকে আউট হয় তড়িৎ বলরেখাটা। তার মানে এই চিত্রটার অ্যানালাইসিসও ভুল দেওয়া আছে। আমি তাহলে তো বেঁচে আছে 4 নাম্বারই, অবভিয়াসলি 4 নাম্বারটা অ্যান্সার হবে। কিন্তু 4 নাম্বারটা কেন অ্যান্সার হবে? তাহলে আমরা একটু দেখি, এই যে এখানে প্লাস থেকেও বের হচ্ছে এবং এখান থেকেও প্লাস থেকেও বের হচ্ছে, এবং বের হচ্ছে একটা একটাকে ছেদ করতেছে না, একটা একটার পাশে দিয়ে চলে গেছে এবং একটা একটাকে বিকর্ষণ করতেছে। যেহেতু এটাও প্লাস এটাও প্লাস, তার মানে দুইটাই একটা একটাকে বিকর্ষণ করতেছে। তার মানে আমার 4 নাম্বারটাই হবে কারেক্ট আনসার। চলো, 4 নাম্বার। আচ্ছা আসো, ও এ অংশের দ্রুতি কত বের করতে বলছে। এই যে আমাদের এই পাশে আমাদের ওয়াই এক্সিসে আমাদের দ্রুতি দেওয়া আছে, এক্স এক্সিসে আমাদের সময়টা দেওয়া আছে। তাহলে এখন বলছে ও এ অংশের দ্রুতিটা কত। তাহলে এই যে ও এ অংশটা, তাহলে ও এ অংশটার মধ্যে আমরা প্রথমে সময়টা দেখে নিই, 0 থেকে 10 সেকেন্ড। তার মানে কি, ও এ অংশের যে সময়টা আছে ওইটা, আর হচ্ছে যে দ্রুতি মানে হচ্ছে যে 0 থেকে যেটা বাড়ছে ওইটা হচ্ছে 10। 10 ডিভাইডেড বাই 10, 1 এম এস ইনভার্স 1। তাহলে আমাদের আনসারটা হবে যে 1 এম এস ইনভার্স 1। চলো, চিত্রের কোন কণাগুলো সমদশে আছে? আচ্ছা, আমরা তো দশাটা একদম সবাই বুঝি, কারণ হচ্ছে যে এই যে এ একটা বিন্দু এবং হচ্ছে বি একটা বিন্দু এবং সি একটা বিন্দু। তাহলে এই তিনটা একটাও তো সেম দশায় না। তার পরবর্তীতে আমরা যদি যাই ডি, বি হচ্ছে উপরের দিকে, ডি হচ্ছে নিচের দিকে। ডি থেকে দেখো সামনের দিকে যাচ্ছে আর বি থেকে নিচের দিকে নামতেছে। বি থেকে নিচের দিকে নামতেছে, ডি থেকে নিচে থেকে উপরে উঠতেছে। তার মানে এটা সমদশা সম্পূর্ণ না, একটা বিপরীত দশা সম্পূর্ণ। কিন্তু দেখো এ থেকে উপরে উঠতেছে এবং হচ্ছে ই থেকেও উপরে উঠতেছে এবং সি থেকে কিন্তু আবার নিচে নামতেছে। তার মানে আমার এ আর হচ্ছে ই, এই দুইটা সমদশা সম্পূর্ণ। আবার সেম যদি আমরা একটা খুঁজে বের করার চেষ্টা করি, এই যে ই, আই, এই যে আইটা, আই থেকে আমাদের কি হচ্ছে? আই থেকে আমাদের উপরে উঠবে। তার মানে আইটা হচ্ছে সমদশা সম্পূর্ণ। তার মানে আমরা এখানে কয়টা বিন্দু পাইছি সমদশা সম্পূর্ণ? এ, ই, আই। তার মানে হচ্ছে যে ক হবে আমাদের আনসার। বাকিগুলো একটাও সমদশা সম্পূর্ণ না, কারণ হচ্ছে বি সি ডি। এই যে বিটা যদি একটু খেয়াল করে, যে বিটা নিচের দিকে নামতেছে, আমি ডিটা আগে আলোচনা করছি, ডিটা উপরের দিকে উঠতেছে। তাহলে বি সি ডি এগুলো সমদশা সম্পূর্ণ না। টি এফ এইচ, ডি এফ এইচ, এবং এই যে এফ থেকে নিচে নামতেছে আবার, আর এইচ থেকে আবার কি হচ্ছে? উপরে উঠতেছে। তার মানে এটা সমদশা সম্পূর্ণ না। তাহলে সিইজি, তাহলে এই যে সি থেকে নিচে নামতেছে, ই থেকে আবার উপরে উঠতেছে, জি থেকে আবার নিচে নামতেছে। তার মানে এটা কি সমদশা সম্পূর্ণ না। তার মানে আমাদের আনসারটা হবে যে শুধু 1। আচ্ছা আসো, দৃশ্যমান আলোর সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? আচ্ছা, আমরা তো সবাই বেনি আসহ কলা সবাই এটা পারি, হ্যাঁ, ছোটবেলায় শিখছি। বে নি আসহ কলা, তো বেনি, এই যে বেনি যেটা আছে, এই যে বেনি, বেনির বেগুনির হচ্ছে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। তার মানে এখানে উত্তরটা হবে বেগুনি। আর লালের সবচেয়ে বেশি হয়, বেনি আসহ কলা, সবার শেষে আছে লা। তার মানে লালের সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, চলো। আচ্ছা, 60 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি এত হলে বেগ কত? বেগ বের করতে বলছে। তাহলে আমরা তো জানি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আচ্ছা, 1920। তাহলে হচ্ছে যে এম এর ভ্যালুটা যদি আমরা এখানে বসে দিয়ে এসে যায় কত? 30। কারণ এম এর ভ্যালুটা কত? এম এর ভ্যালুটা হচ্ছে 60। 60 ডিভাইড বাই 2 মানে কত? 30। 30 ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 19। আচ্ছা, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 64। অবভিয়াসলি তাহলে বি কে যদি আমরা ভির যে ভ্যালুটা আসছে ওইটাকে, ভি স্কোয়ারের যে ভ্যালুটা আসছে ওইটাকে আমরা রুট করে দিলে কি চলে আসবে? ভি এর ভ্যালু। তো 64 কে রুট করলে কত হবে? 8। তার মানে আমাদের আনসারটা হবে কত?
8 ms ইনভার্স 1। চলো, আচ্ছা, আয়তনের আপেক্ষিক ত্রুটির মান ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির প্রায় কত গুণ হবে? তো আমরা সবাই তো জানি এখানে কি আছে, আয়তনের আপেক্ষিক ত্রুটির মান এবং হচ্ছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির মান কত হবে। তাহলে আমরা সবাই জানি দৈর্ঘ্যের যে আপেক্ষিক ত্রুটিটা থাকে, দৈর্ঘ্যের যে আপেক্ষিক ত্রুটিটা থাকে সেটা কি হয়, সেটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে কি হবে, আয়তনের ক্ষেত্রে হয় যে 3 গুণ, আয়তনের ক্ষেত্রে হয় 3 গুণ। আবার সিমিলার জিনিসটা যখন আমি ক্ষেত্রফলের ক্ষেত্রে বের করব, ক্ষেত্রফলের ক্ষেত্রে ওটা কত গুণ হবে, ওটা হবে যে 2 গুণ। তো এখন আমাকে বলছে যে আয়তনের যে আপেক্ষিক ত্রুটিটা আছে সেটা ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটির কত গুণ হবে। তাহলে এই যে 3/2, আনসারটা কত আসবে 1.5। তার মানে আমার যে আয়তনের আপেক্ষিক ত্রুটি যেটা আছে, যেটা দৈর্ঘ্য থেকে আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করতে 3 গুণ হয়ে যায়, আর ক্ষেত্রফলের যে আপেক্ষিক ত্রুটি আছে সেটা হচ্ছে দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। যদি আমরা দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করি সেটা দ্বিগুণ হয়ে যায়। তাহলে এই যে 3/2, আনসারটা কত হয়ে যাবে 1.5 গুণ। আচ্ছা আসো, 500 গ্রাম ভরের একটি বস্তুর উপর এফ দেওয়া আছে, এম দেওয়া আছে, বলছে যে ত্বরণটা বের করতে। A is equals to F/m। একদম সহজ, 5/0.5। এটা ওই যে 0.5 কে আমরা হাফ ধরে নিলে এটার আনসার আসবে যে 10। এটার আনসার আসবে 10। চলো, আচ্ছা, কোন ক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? যেহেতু রাসায়নিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে আমার রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি হবে। সেটা কে করে? ব্যাটারি করে এটা। সোলার প্যানেল কি করে? সোলার প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে। উইন্ডমিল বায়ু শক্তিকে বিদ্যুৎ শক্তিতে। কিন্তু রাসায়নিক শক্তি যেটা, এই যে ফটোগ্রাফি, ফিল্ম, এগুলো একটা হবে না। আমাদের আনসারটা মূলত কোনটা হবে? ব্যাটারি হবে, কারণ ব্যাটারিটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে আর কি। রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা আসো, নিচের কোনটি ইএমএফ নির্ণয়ের সূত্র? আচ্ছা, তোমাদের এসএসসি 26 ব্যাচের যারা আছে ওরা হয়তো এটা না মানে দেখা অবাক হতে পারে যে ইএমএফ আবার জিনিসটা কি। এটা হচ্ছে যে মূলত তোমাদের যে চলতরিৎ আছে ওই অধ্যায়ের, যদিও তবু হচ্ছে এটা একদম সহজ। ইএমএফ মানে হচ্ছে যে বিভব, মানে ভি। এখন ভি সমান সমান আমরা তো সবাই জানি, ভি এর সূত্র তো তোমাদের স্থিরতরিতেও আছে। তাহলে এই ভি এর সূত্রটা জেনে নিলে ওইটাই হয়ে যাবে। আমরা কি জানি, ভি এর সূত্র ইকুয়ালস টু W/Q। এই যে এই সূত্রটা এটা তো তোমরা সবাই জানো। এই সূত্রটা দিয়ে এই আসলে এমসিকিউটা আসছে। এখানে যে ইএমএফ যে জিনিসটা আছে, এই ইএমএফ এটা মূলত কি, এটা মূলত হচ্ছে ভি। সাধারণভাবে ভি বলতে পারো তোমরা, এতটুকু জানলে কোনো সমস্যা নেই। তবে এখানে ছোট্ট একটা পার্থক্য আছে, তবে তোমাদের এটা না জানলেও কোনো সমস্যা নেই। মূলত হচ্ছে যে ইএমএফ মূলত এটা ভি, মানে বিভবের মতো কাজ করে আর কি। আচ্ছা, তাহলে আমাদের আনসারটা কত হবে? আমাদের আনসারটা হবে খ, W/Q। আচ্ছা, কোয়ান্টাম তত্ত্ব কে আবিষ্কার করেন? এটা তো একদম মুখস্থ, আমাদের সবার প্রিয় ম্যাক্স প্ল্যাঙ্ক চাচ্চু। ম্যাক্স প্ল্যাঙ্ক চাচ্চু হচ্ছে কোয়ান্টাম তত্ত্বটা আবিষ্কার করেন, ঠিক আছে। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করার পর ওনার মাথার চুল চলে গেছিল আর কি। আচ্ছা আসো এবার, পাহাড়ের বাঁকে কত ডিগ্রি কোণে সমতল দর্পণ লাগাতে হয়? আচ্ছা, আমরা যখন পাহাড়ের কোনো একটা বাঁক দিয়ে যাব, আমরা যখন কোনো একটা পাহাড়ের বাঁক দিয়ে যাচ্ছি, তখন হচ্ছে যে ধরো এই কর্নারটার মধ্যে আমার একটা আয়না, আমি আয়না একটা লাগাবো। তাহলে আমি যখন এখান থেকে যাচ্ছিলাম, এই আয়নাটা কেন লাগানো হয়? এখান থেকে যদি কোনো গাড়ি আসে আমি কিন্তু দেখবো না। আমি কিভাবে দেখবো? কারণ এটা তো একটা বাঁক, তাই না? তাহলে যদি এটা আমি না দেখতে পারি তাহলে কি হবে? এখানে একটা আয়না লাগাতে হবে, এবং এটা কত ডিগ্রিতে লাগাতে হবে? এটা অবশ্যই 45 ডিগ্রিতে স্থাপিত করতে হবে। তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে এখান থেকে যদি কোনো গাড়ি আসে, ওইটার রিফ্লেকশনটা আমি এখান থেকে এই যে এভাবে দেখে ফেলবো। তো যদি আমি দেখে ফেলতে পারি তাহলে হচ্ছে যে আমি থেমে যাব, ও আসবে, ও চলে যাবে। কারণ পাহাড়ি রাস্তাগুলো ম্যাক্সিমামই ওয়ান ওয়ে হয়, ঠিক আছে, টু ওয়ে হয় না। আর টু ওয়েতে হেভি লোড পড়ে গেলে পাহাড় মাঝে মধ্যে ভেঙে যেতে পারে, ঠিক আছে। তার জন্য আমার সবসময় কি করতে হবে? 45 ডিগ্রিতে আয়নাটা স্থাপিত করতে হবে। আচ্ছা আসো, ক্রিয়া বল F1 এবং প্রতিক্রিয়া বল F2, নিউটনের তৃতীয় সূত্রের সম্পর্কটা লিখতে বলছে। আমরা কি জানি? আমরা জানি যে ক্রিয়া বল যেটা থাকবে F1 ওইটা সমান সমান হবে কি F2। F2টা কি হবে? সমান সমান এবং বিপরীত হবে, কিন্তু তার জন্য আমি মাইনাস দিছি, দেখছো? মানে হচ্ছে যে F1 যে বলটা থাকবে, আমি যে বলটা কোথাও প্রয়োগ করব ওই সেম বলটা আমি ফেরত পাবো, যেমন হাঁটার ক্ষেত্রে আমরা করে থাকি, ঠিক আছে। তাহলে এই যে এখানে আমি F1 বলটা যদি আমি দিই তাহলে ওইটা সমানই হবে কিন্তু বিপরীত হবে, মাইনাস হবে, ঠিক আছে। এটা মূলত হচ্ছে যে 5 ইজ ইকুয়ালস টু -5, ঠিক আছে। এখানের মধ্যে মাইনাসটা মূলত বোঝাচ্ছে কি, মাইনাসটা তোমার দিক নির্দেশ করতেছে, আর বাকিটা 5টা 5-এর সমান, ঠিক আছে। ফিজিক্সে মাইনাসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দিক নির্দেশ করে। তাহলে এই যে জিনিসপাতি, এই জিনিসপাতির জন্য আমি কি বলতে পারি? তাহলে F2টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে জিনিসটা কি দাঁড়াবে? F1 প্লাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে, F2 ইজ ইকুয়ালস টু 0। তার মানে F1 আর F2 দুইটা যদি আমি যোগ করে ফেলি তাহলে কি আসবে? 0 আসবে। আমাদের আনসারটা তাহলে কত হবে? 3 হবে। দেখো, F1 আর F2 বড় হবে না, আমরা জানি যে প্রয়োগকৃত বল আর ফেরতকৃত বল মানে প্রতিক্রিয়া বল যেটা আছে ওইটা সমান হয়, বড় হয় না, একটা একটা ছোট। একটা থেকে একটা বিয়োগ করে দিলে কি মাইনাস হবে না? একটা এই পাশে আনলে এটা প্লাস হয়ে যেতে হবে, তার মানে তার জন্য এটা না,
ঠিক আছে? আর দুইটা সমান ঠিক আছে, কিন্তু একটা মাইনাস লাগবে আর কি। মানে 3 নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে চলো। আচ্ছা, এতটুকুই ছিল আজকে আমাদের এই ময়মনসিংহ বোর্ডের এমসিকিউ। তোমরা যদি আমাদের এই সিরিজটা পছন্দ করো তাহলে বেশি বেশি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।